শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক সকাল 6:30 আর দেখো সকাল বেলাতেই আমি চলে এসেছি পুকুর পাড়ে। আর দেখো কতগুলো বাসন বের হয়েছে, সমস্ত বাসন কিন্তু নিয়ে চলে এসেছি মাজা ঘষা করার জন্য। আর আজকে 2 মাস পর তোমাদের সাথে সকালের বাসন ধোয়াটা শেয়ার করছি। এতদিন সকালের বাসন কিন্তু দিদিই ধোয়া মাজা করতো, আমি যেগুলো ধুতাম সেগুলো অল্প একটু বাসন থাকতো, ওই চা মুড়ি খাওয়া সেগুলো আমি ধুতাম। কারণ ওই যে আমার হাত দিয়ে আমি কিছু করতে পারছিলাম না, ওই হাতে জল ঠেকাচ্ছিলাম না। তবে আজকে ওই 2 মাস 2 দিন হলো তো হাতটা আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মানে কি বলো তো, এক জায়গায় যদি ফোসকা হয়, ফোসকায় গিয়ে ফোসকা হলে যে ছালটা উঠে গিয়ে যেমন আর কি রঙটা আর কি থাকে ওই জায়গাকার, তো ওই রকম হয়ে আছে এখন ওই জায়গাটা। তবে এতদিন আগে পর্যন্ত কিন্তু ঘায়ের মতো হয়েছিল, জল ঠেকালেই ভেজা ভেজা হয়ে যাচ্ছিল, মানে চামড়াটা নরম হয়ে গিয়ে ঘায়ের মতো হচ্ছিল। তো আজকে আর সেরকম হওয়ার মতো আর কি পরিস্থিতি নেই, পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো ভাবলাম যাক, ভালো যখন হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তো সকালবেলা এই বাসন ধোয়া থেকে ভিডিওটা শুরু করি। আর আজকে আমি বাসন মাজছি ওই সার্ফ আর ছাই দিয়ে, ছাইয়ের সাথে সার্ফ মিশিয়েছি সেটা দিয়ে বাসন মাজছি। বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে জানো তো নিয়ে আসতে হবে, রুদ্রবাবাকে বলবো একটা বাসন মাজা সাবান এনে দেওয়ার জন্য। আজকে নেই বলে ওই একটু সার্ফ নিলাম আর ছাই নিলাম, সেটা দিয়ে আর কি মেজে ফেললাম। তো এক এক করে দেখো সমস্ত বাসন মেজে ফেলেছি আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি বসার জন্য তো একটা ইট নিয়ে এসেছি, কারণ পুকুরে তো জল দেখতে পাচ্ছ, একদম এক পুকুর জল, যে বসে একটু পাটা ঝুলিয়ে ওখানে মানে বসবো সেটা তো আর হবে না, এক পুকুর জল হয়ে আছে। তো সেই জন্য একটা ইট নিয়ে এসে বসলাম। আর ঠান্ডা তো সেই ঠান্ডা, কি বলবো, দেখো চাদর মুড়ি দিয়েছি, সোয়েটার পরেছি, তাও মনে হচ্ছে ঠান্ডা জলে হাত দিয়ে না হাতগুলো মনে হচ্ছে কনকন করে ছেড়ে যাচ্ছে। খুব ঠান্ডা পড়েছে গো, খুবই ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা পড়লেও কিন্তু কাজ করতেই হবে, কাজ না করলে কিন্তু হবে না। তো যাই হোক, এক এক করে দেখো সব বাসন আমি ধুয়েও নিলাম। তো চলো এখন বাসনগুলো নিয়ে ঘরে যাই। বাসনপত্রগুলো ধুয়ে ঘরে রাখলাম, তারপরে যে বোতলগুলো ফাঁকা ছিল সেই বোতলগুলো এই যে দেখো ধামাই করে এক জায়গা করে নিয়ে এসে কলপাড়ে চলে এসেছি। আর এখন বোতলগুলো জল ভরে নেব। আর কলপাড়টা দেখো চারিদিকে একদম জলে ভর্তি। ওই যে পুকুর পাড়ে তো দেখলে এক পুকুর জল, পুকুরের জল তো কমছেই না, আর এই যে নালার এদিকে কিন্তু পুকুরের জলগুলো চলে আসছে। তো সেই জন্য এই জায়গাকার জলটা আর কি কমতেই চাইছে না। আর অন্য সময় কি হয় জানো তো, ওই পুকুরের জল একটু কাটিয়ে দেওয়া হয়, দিয়ে ওই জমির দিকে চলে যায়। তবে এখন তো মাঠে ওই ধান তোলার কাজ চলছে, সেই জন্য জমির দিকে জলটা দিচ্ছে না। তো সেই জন্য এই কলপাড়ের এই অবস্থা হয়েছে, কলপাড়ের জলটা কমতেই চাইছে না। আর আজকে দেখো বেশি বোতল ছিল না, আজকে অল্পই বোতল ছিল। এখন শীতের দিন জানো তো, বেশি জল ঘাটাঘাটি কেউ করছেই না আর বেশি জলও খাচ্ছে না। তো সেই জন্য অল্প বোতল ছিল, সব বোতলগুলো এক এক করে ভরে নিলাম। কালকে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তবে জানো তো বেলা করে একটু কাচা হয়েছিল, দিয়ে সব জামা কাপড় না শোকায়নি। আর এখন কয়েকদিন থেকে দেখছি রোদের তাপটাও খুব একটা হচ্ছে না। তো এই যে প্যান্টগুলো দেখছো রুদ্র, সব ভেজা হয়ে আছে, হালকা হালকা একটু ভেজা হয়ে আছে, তাই ভাবলাম সকাল সকাল রোদে দিই। আর এই যে এই দিকটায় মেলছি, সকালবেলায় কিন্তু এই দিকটাতে রোদ আসে, তাই এই দিকটায় সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। অনেক জামা কাপড় আছে গো, মানে কিছুই শোকায়নি, একদমই কালকে রোদ পাইনি। আর আমি যখনই মানে জামা কাপড় কাচি খুব সকালে কাচি, তবে কালকে না ওই এ কাজ ও কাজ, ধান মেলা, এটা ওটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি দেরি হয়ে গেছিলো কাচাকুচি করতে। শুধু যে বড় বড় বিছানার চাদর দুটো ছিল ওই দুটোই শুধু শুকিয়েছে, আর সব কিছু ভেজা। তো এক এক করে দেখো সব কিছু আমি এখন মেলে দিচ্ছি। এই যে রুদ্র স্কুল ড্রেস, এগুলো তো মেলতেই হবে, কারণ কালকে ওর পরীক্ষা আছে, তো কালকে তো পরে যাবে। তবে সোয়েটারটা কাচতে আবার দেখছি কালকে মনে নেই জানো, ও স্কুল ব্যাগে ভরে রেখেছিল, খেয়ালই নেই আমার কাচার জন্য। তো যাই হোক, আজকে আর কাচবো না, তাহলে কালকে তো শোকাবেই না। প্রচুর কাজ গো, প্রচুর কাজ, প্রচুর কাজ, মানে
কাজে ধরা দিতে পারছি না, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেটাই ভাবছি। তো কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে তাড়াহুড়ো করে কাজগুলো করছি। সামনেই হচ্ছে আমাদের নবান্ন উৎসব, আর এই গ্রাম বাংলায় কিন্তু নবান্ন উৎসবটা খুব বড় একটা উৎসব, খুব আনন্দের একটা দিন। তো সেই জন্য কিন্তু সব কিছু পরিষ্কার ধোয়া মোছা চকচকে করতে হবে। আর সেই যে পুজোর সময় ঘর ঝাড়া হয়েছিল, তারপর তো আর ঘর ঝাড়াই হয়নি, আমার হাতটা ভালো ছিল না, তো এতদিনে হাতটা ভালো হয়েছে। আর মাঝে মধ্যে ঝুল হতো, ওই যে ঝাড় দেওয়ার সময় ঝাড়ু দিয়ে আর কি ধরে নেওয়া হতো, তো সেভাবে আর ভালোভাবে পরিষ্কার করে আর কি ঝাড়া হয়নি। আর ধুলো ময়লা অতটা আমি ঘাটিও নি, খাটের তলে সত্যি একটু বেশ ভালোই ধুলো হয়েছিল আমাদের ঘরে, জানো তো। তো আজকে হচ্ছে ঘরটা আমাদের ঝাড়লাম, ঝেড়ে পরিষ্কার করলাম। এই যে মাথায় তাওয়ালটা আছে দেখছো, তাওয়ালটা মাথায় নিয়ে ঘরগুলো ঝাড়লাম। প্রথমে রুদ্রকে পরিয়েছিলাম, পরানোর পর ওকে একটু ঘরে পড়ালাম, তারপরে বাইরে ওকে মুখস্থ করতে দিলাম, দিয়ে হচ্ছে সব কিছু ঘর থেকে বের করলাম, বের করে ঘরগুলো ঝাড়লাম ভালো করে। প্যাকেট ট্যাকেট ছিল খাটের তলে, ওগুলো সব কিছু জড়ো করে ফেলে দিয়ে এলাম, তারপর সুন্দর করে ঘরটা মুছলাম। তো যাই হোক, মানে বলছি না প্রচুর কাজ, এখনও অনেক কাজ বাকি আছে। তো ঘরটা আপাতত পরিষ্কার করা হলো, কিছু জামা কাপড় গামলা ছিল সেগুলো ভিজিয়ে এলাম। ভেবেছিলাম আজকে আর কাচাকুচি করবো না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে ভাবলাম না, যে ওই পরা জামা কাপড় মানে ফেলে রাখতে কেমন একটা লাগে, তো সেই জন্য ভিজিয়ে দিয়ে এলাম। তো ওগুলো কাচবো, কিছু হচ্ছে আমি স্নান করবো, স্নানের আগে আরও দেখি বাইরে কি কাজ আছে, উনুন শালের আর কি, উনুন শাল লেপা টেপা, তো ওইগুলো করে নেব। তো চলো, মানে এই কটা দিন না, যতদিন নবান্নটা পার হচ্ছে খুবই তাড়াহুড়ো হবে, যেটুকু একটুখানি সময় পাচ্ছিলাম সেই সময়টুকু আর পাবো না। তো চলো বাইরে দেখি কি কাজ আছে, কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে স্নান করে নেব। রুদ্র আবার রেশনে লিঙ্ক করতে এসছে, গেল কোন থেকে গেলাম দেখতে পেলাম না, তাহলে আমি এদিকে এসছে, বাবা এদিকে গেছে। এই দেখো রুদ্র বাবা হচ্ছে আজকে বাঁশ কাটছে, বাবাও ছিল, বাবা এখনই বাড়ি গেল। তো কি বলো তো, বাঁশগুলো কেটে ওই যে সর্ষে লাগানো হয়েছে, শাক লাগানো হয়েছে, ওই জায়গাটা ঘেরা হবে, নেট দিয়ে ঘেরা হবে, তো খুঁটি করতে হবে, তো সেই জন্য বাঁশগুলো কাটছে। আর কতগুলো লাগবে? 9টা? 9টায় দাও প্রত্যেক বছর নাকি? ঠিক আছে, তুমি তো একটু পরে যাবে নাকি ঘেরতে, আজকে ঘেরবা? ঠিক আছে তাহলে আমি যাই, কেটে নাও তুমি। সোয়েটারটা খুলে আসতে পারতা, গরম লাগছে না? এই দেখো বন্ধুরা, শাকগুলো কত বড় হয়ে গেছে। দুদিন তো মাঝখানে আমি আসিনি, কালকে একবার আসবো ভাবলাম, তো ধান টান জড়ো করতে করতে সন্ধ্যা হয়ে গেল, দিয়ে আর আসাই হয়নি। এই যে এই জায়গাটা দেখো কত বড় বড় হয়ে গেছে, বাজারে যেমন বড় বড় শাক বিক্রি হয় এরকম, তো এখান থেকেই তুলবো বড় বড়গুলো। আর এই যে পালং শাকগুলো তবে এখন আর তুলবো না, পালং শাকগুলো একদম নবান্নের দিনকে তুলবো, একদম বেশি করে লাগবে নবান্নের দিনকে। আজকে হচ্ছে পনকার শাকটা তুলবো, পালং শাকটা একটু ছোট আছে, তবে খেলে খাওয়া যেত, তবে আজকে তুলবো না, একটু বড় হবে। চলো পনকার শাকগুলো তুলতে শুরু করি। কি সুন্দর হয়েছে, মানে তুলতেই মজা লাগবে, কি বলবো তোমাদেরকে। সত্যি গো, শাকগুলো এত সুন্দর হয়েছে, এই রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই বলছে যে শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছিলে যে শাকগুলো যখন বড় হবে আমাদেরকে দেবে। তো কি বলো তো, তোমরা যদি আমার কাছাকাছি থাকতে না, সত্যি আমি রুদ্র বাবাকে বলতাম যাও শাক দিয়ে এসো। তবে তোমরা যারা আসো সবাই তো অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো, সত্যি তোমরা এই যে কমেন্ট করো, আমার জিনিস দেখে বলো ভালো লাগছে, ভালো হয়েছে, সত্যি খুব ভালো লাগে। আর শাকগুলো দেখো আমি আজকে কাটছি না, মানে উপরে উপরে নিচ্ছি। বাবা বলেছে যে শাকগুলো এভাবে উপরে নিতে, মানে গোড়া সমেত তুলতে, কারণ ওই যে একটু পাতলা হলে একটু বড় হবে, তো সেই জন্য এভাবে আর কি তুলে তুলে নিচ্ছি, কাটছি না। তবে 2-1 দিন আর কি এভাবে তুলে তুলে নেব, তারপরে তখন কাটা শুরু করব। আর কাটলে কি হবে জানো তো, কাটলে তো ওইখান থেকে আবার আর কি বেরোবে, আবার শাক হবে। আর যদি গোড়া উপরে তুলে নিই তাহলে কিন্তু ওই জায়গা থেকে আর বেরোবে না। তো এইখানে একটা আমাদের কাকিমা ছিল, কাকিমা বলছিল যে কেটে নাও, তাই বলছিল। তো বাবা বলেছে যেহেতু আর কি গোড়া সমেত তুলতে, তো সেই জন্য আজকের মতো গোড়া সমেত তুললাম, এবার যখন পরে তুলবো তখন কেটে নেব। তো যাই হোক দেখো অনেকগুলো শাক তুলে ফেলেছি, আর এগুলো তো একদম কচি জালি, মানে হেজে একটুখানি হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করে শাক তুলে নিলাম। তো চলো এবার শাকটা নিয়ে ঘরে চলে যাই। মাঠ থেকে আসার পর স্নান করে নিয়েছিলাম, স্নান করার পর পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, মাকে খেতে দিয়েছিলাম, মাকে স্নানটাও করিয়ে দিয়েছি।
তারপরে এখন রান্নাবান্নার কাজ শুরু করব। তো ভাবলাম সবজিপাতিগুলো কেটে নিই, আর আজকে খুব একটা রোদের তাপ লাগছে না, তাই ভাবলাম যে উঠোনেই বসি। আর এখন বেশিরভাগই তোমরা দেখছো উঠোনে এই জায়গাটাতে বসেই কিন্তু সবজি কাটছি, কারণ শীতের দিনে না খুব ভালো লাগে এই জায়গাটায় বসে সবজি কাটতে। তো দেখো অনেকগুলো শাক দেখে মনে হচ্ছে, তবে শাকগুলো কাটবো, কেটে কিন্তু রান্না করার পর একদম কিন্তু একটুখানি হয়ে যাবে। শাক কেটে নিয়েছি, আর সেই দিনকে যে বেগুন নিয়ে এসেছিলাম শাকের সাথে বেগুন দিয়েছি একটা। বেগুনগুলো এত সুন্দর কি বলবো, একটুকুও পোকা নেই, একদম জালি ফুল। বাবাকে বলছিলাম দেখুন বেগুনগুলো কি সুন্দর। সত্যি বেগুন যদি ভালো হয় কাটতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এদিকে শাকটা কাটা হয়ে গেছে, তারপরে এদিকে দেখো ডিমের ঝোল করব, তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো এই কাটাকুটি আর কি, আজকে আর কিছু কাটাকুটি নেই, ওই শাক রান্না করব আর ডিমের ঝোল করব, আজকে আর কিছু রান্নাবান্না করব না। আর এদিকে উনুনে আগুনটাও দিয়ে দিয়েছি, উনুনটাও না জ্বলে গিয়েছে জানো, তাই তাড়াতাড়ি করে হাঁড়ি আর কড়াইটা নিয়ে চলে এলাম মাটি লেপবো বলে। আর এখানে এসে দেখছি পাইপে কেমন একটা শব্দ হচ্ছে, মানে আমাদের ঘরে যে কল আছে কলে জল দিয়েছে। এদিকে আবার কাকাও খবর দিতে এলো, মানে খুশিরই খবর বলতে পারো, টাইম কলে জল এলে সবাই আর কি খুশি হচ্ছে। কাকা এসে বলে গেল দেখো কলে জল দিয়েছে, তাই আমি একটু দেখে নিলাম, হ্যাঁ সত্যি জল এসছে। তো দেখো হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি, আর মাটি ভেজানো ছিল না, সকালবেলাতেই দেখো মাটি একদম এক বাটি মাটি ভেজাতে দিয়েছি। আর ভেজানো থাকলে না মানে লেপতে ভালো হয়, আর যদি ভেজানো না থাকে না অন্য জায়গা থেকে নিয়ে সঙ্গে সঙ্গে না ওই ভিজতে যায় না আর কি মাটিটা। তো যাই হোক হাঁড়ি কড়াইয়ে মাটি দেখো লেপে নিলাম। আর এই যে পাইপ লাগানো হয়েছে, কারণ উনুনেই জলটা পড়ছে, একদম ছেটা পড়ছে, তো সেই জন্য একটা পাইপ লাগানো হয়েছে, পাইপের জলটার কি ওই পিছন দিকে একটু পড়ছে। তো আমার তো হাত ধুতে অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য উপরে দেখো তুলে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, দিয়ে পাইপের মুখটা একটু ওইদিকে ঘুরিয়ে দেবো, কারণ এখন কলটা মানে জল দিলে চালিয়ে রাখতে বলেছে, আর পেয়ারা গাছটাতেও একটু দেওয়া হবে বলে ওই দিকটাই ঘুরিয়ে দিলাম। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, দেখেছে বাড়ির কলে জল এসছে, গাছে জল দেওয়া শুরু, মানে বাচ্চারা যদি জল ঘাটতে পায় আর কিছু চায় না। বাবু তোমার তো এমনিতে হালকা কাশি হচ্ছে, সর্দি লেগেছে, ওরকম করো না, চলে এসো। কালকে পরীক্ষা ওখানে পাইপটা ফেলে রাখলেই, চলো পাইপটা ফেলে রাখলেই তো জল পাবে, আর দিতে হবে না, ওই যে ভিজেছে ওতেই হয়ে যাবে। ওই কুমড়ো গাছটা গোড়াতে একটু দিতে হবে বুঝলে। ধান ঝরানোর সময় যে খড়গুলো বেরিয়ে যাচ্ছিল, ধান সমেত আর কি লাগানো ছিল, সেগুলো তো দুদিন রাস্তায় রাখা হয়েছিল, তারপরে ঝেড়ে যে ধানগুলো বের হয়েছিল বস্তায় রাখা হয়েছিল। তো সেই ধানের মধ্যে তো শুধু ধান আছে তাই নয়, খড় আছে, তারপরে ওই যে পাতলা আগড়া যেগুলো বলি সেগুলো আছে। তো সেই জন্য দেখো রুদ্র বাবার মাথায় আমি তুলে দিলাম, আর ও নিয়ে চলে এলো মাঠে। আর এদিকে দিদি এসছে, হচ্ছে বাতাসে আর কি এগুলো ওড়ানো হচ্ছে, মানে যে আগড়া আছে খড় আছে সেগুলো উড়ে চলে যাচ্ছে, আর ধানগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে পড়ছে। আর কি বলো তো, গ্রাম বাংলায় থাকছি, গ্রামের ঐতিহাসিক কোনো দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাহলে কি আর গ্রামে থাকলাম বলো। তাই ভাবলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে। তো এগুলো কুলো দিয়ে পাচড়ানো যায়, তবে কি জানো তো অনেকটা সময় লাগে, তো সেই জন্য এভাবে মাঠে নিয়ে এসে ওড়ানো হয়। গ্রামের প্রত্যেকেই যেন এই সময় এইরকমভাবে কিন্তু এই যে ধানগুলো নিয়ে আসে দিয়ে এভাবে ওড়াচ্ছে। দেখো খড়গুলো ওই দিকটায় চলে যাচ্ছে, ধানগুলো কি সুন্দর হচ্ছে। আর এই যে দেখো ধানগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে, এগুলো অন্য আর কি অন্যজনদের, তো এগুলো এইভাবে রাখা হয়েছে, পরে এগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। আর বৃষ্টির জল যাতে না পায় সেই জন্য কিন্তু এভাবে মাথাটা ওই রকম চালের মতো করে দেওয়া হয়েছে, কারণ ট্রাক্টর পাবে কবে না কি, তারপরে তো নিয়ে যাবে। তো এভাবেই কিন্তু মাঠে ধান রাখা হয়, আমাদেরও মাঠে ধান এভাবে রাখা হয়েছে, পরে ট্রাক্টরে করে বাড়িতে নিয়ে আসা হবে। প্রথমে এক বস্তা নিয়ে এসেছিলো, তারপরে আমি আবারও আর এক বস্তা তুলে দিয়েছিলাম, তারপরে দেখো রুদ্রবাবা আবার নিয়ে এলো, তো দিদি উড়িয়ে দিচ্ছে, আর রুদ্রবাবা আর কি বয়ে বয়ে বাড়ি থেকে নিয়ে আসছে। আর আমি তো ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি আর আসতে পারিনি। আর কি বলো তো, আজকে বাতাসটা ভালো দিচ্ছে, বাতাস না দিলে কিন্তু এই কাজটা করা যাবে না, তো সেই জন্য আজকে বাতাস আছে বলে আজকে এই কাজটা করে নিচ্ছে। প্রথমে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে জানো তো মাছ বিক্রি করতে এসেছিলো, তবে আজকে মাছ আর নিইনি, কারণ ওই যে বাচ্চাগুলো ভাগ্নি আর রুদ্র না মাছ খেতে চাইছে না, তাই ভাবলাম আজকে গোটা গোটা ডিমই রান্না করি। তাই রুদ্র বাবাকে দোকানে পাঠিয়েছিলাম, ও দেখো ডিম নিয়ে এসছে। আর প্রথমে ডিমটা আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ডিমগুলো দেখছো, ডিমগুলো ছাড়িয়েছে রুদ্রসোনা, মানে ও যদি ডিম সিদ্ধ করা হয় বলবে মা তুমি কাউকে ছাড়াতে দেবে না, তুমি ছাড়াবে না, আমি নিজে ছাড়াবো। তো ডিমগুলো ও ছাড়িয়ে দিয়েছে। তো তখন ওই যে রুদ্র বাবা মাঠে ফোনটা নিয়ে গেছিলো, সেই জন্য আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমি ভেবেছিলাম রুদ্রর ডিম ছাড়াটা তোমাদের সাথে শেয়ার করব, তবে ফোনটা ছিল না বলে করা হয়নি। তো যাই হোক, এই যে শাকটা দেখো মানে অল্প অল্প করে দিচ্ছে,
করছি আর নাড়াচাড়া করছি। মানে এত হয়ে গেছে, মানে 2 কড়াই হবে বোধহয়, কিন্তু রান্না করার পর অর্ধেক কড়াইও হবে না। তো হাজিয়ে হাজিয়ে একটু একটু করে শাকগুলো দিচ্ছি। আর এদিকে ভাতটা দেখে নিচ্ছি যে ভাতটা হয়েছে নাকি। তো আর একটু ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো শাকটাও কিন্তু হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি, তারপরে শাকের কড়াইটা এদিকে বসিয়েছিলাম। শাকটা এবার নামিয়ে নেব। শাক হয়ে গেছে, তারপরে দেখো গোটা গোটা ডিম রান্না করা হবে আলু দিয়ে ঝোল। তো সেই জন্য এখন ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো ডিমের ঝোলে ডিম যদি একটু লাল লাল করে ভাজা হয়, কালারটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমার কিন্তু লাল লাল করে ভাজা ডিম খেতেও খুব ভালো লাগে। আর জানো, রুদ্রর বাবা বলেছে যে রুদ্রর বাবা ডিমের ঝোল খাবে না, ও আজকে ডিমের অমলেট খাবে। তো সেই জন্য শেষে আবার ওর জন্য একটা ডিমের অমলেট করব। এখানে 7টা ডিম দেখছো 60 জনের, আর রুদ্রর বাবার জন্য একটা ডিম রেখে দিয়েছি, ওকে অমলেট করে দেব। ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো আমি জামা কাপড়গুলো তুলতে এলাম, কারণ জামা কাপড়গুলো সেই সকালবেলায় মেলেছি। আর খুব তো ভেজা ছিল না, ওই হালকা হালকা ভেজা ছিল, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর গামলাটাও দেখো নিয়ে এসেছি, একদম ভাঁজ করছি আর গামলার মধ্যে রেখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে ঘরে নিয়ে গিয়ে, আর আমাকে ভাঁজ করতে হবে না। এগুলো তো প্রত্যেক দিন আর কি ব্যবহার করা জামা কাপড়, এই গামলার মধ্যে রেখে দেবো, এখান থেকে নিয়ে আর কি পরানো হবে। আর মায়ের নাইটিটা শোকায়নি এখনও, সেই জন্য ওই সাইডে দিয়ে দিলাম, কারণ অনেক বেলা করে মায়ের নাইটিটা আর কি কেচে দেওয়া হয়েছিল। এদিকে বালিশের কভারটাও তুলে নিলাম, সব কিছুই তুলে নিচ্ছি। আর রুদ্র বাবা দেখো এইমাত্র স্নান করলো, স্নান করে ওই যে গামছাটাকেও মেলে দিয়ে গেল। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে তখন তরকারিটা নামিয়ে নেব। রান্নাবান্না সেরে দেখো খেতে দিয়ে দিয়েছি। ওদিকে মা খাচ্ছে, মায়ের কাছে দিদি আছে, আর এদিকে বাবাকে আর রুদ্র বাবাকে দিয়ে দিয়েছি। আজকে আবার কাকাদের বাড়িতে চিকেন হয়েছে, সেই জন্য মানে ভাগ্নি আর রুদ্র ওদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। আর এদিকে রুদ্র বাবা বলছে শাকটা খেতে দারুণ লাগছে, মানে নিজে হাতে চাষ করা, নিজে জল কষ্ট করে জল দিয়ে বড় করা, মানে সত্যি সেই মজা লাগছে শাকটা খেতে। বাবাও বলছে খুব ভালো লাগছে। নিজে হাতে চাষ করা টাটকা টাটকা শাক দিয়ে ভাত খাচ্ছি গো, বেশ ভালো লাগছে। সেই স্বাদ একদম চাষ মানে টাটকা শাকের। দিদি বলছে শাকটা খুব ভালো হয়েছে, আর আজকে প্রথমবার খেলাম। আর দিদি একদম পুরো শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তরকারি দেখো বাটিতে পড়েই আছে। তো চলো খেয়ে নিই। আর কাকাদের বাড়িতে আজকে চিকেন হয়েছিল, চিকেনও দিয়েছে। তো চিকেন আছে, তারপরে শাক করেছি, ডিমের ঝোল করেছি, ওইসব দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া করা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। সত্যি খুব ভালো লাগছে শাকটা, একটু যদি বড়ি পড়তো না আরো ভালো লাগতো। নবান্নতে যখন রান্না করবো একটু বড়ি দেবো ভেজে, দারুণ লাগবে। দুই কর্তাগিনীতে বিকেলবেলা এখন যাব মাঠে। রুদ্র বাবা সকালবেলায় যে বাঁশগুলো কেটেছিল সেগুলো দেখো সাইকেলে বেঁধে নিয়েছে। তো এখন আমরা দুজনে যাচ্ছি মাঠে। তো মাঠে গিয়ে কি করছি না করছি তোমরা দেখতেই পাবে। তো দেখো মাঠে চলে এসেছি, আর মাঠে এসেই কিন্তু রুদ্র বাবা কাজে লেগে পড়েছে। এই যে বাঁশগুলো একদিকটা দেখো কেটে নিচ্ছে, মানে ছুঁচল টাইপের করছে, যাতে মাটির মধ্যে ভালোভাবে আর কি ঢুকে যায়। আর যদি এভাবে কাটা না হয় তাহলে কিন্তু ঢুকতে চাইবে না। আর এই বাঁশগুলো আনার কারণ হচ্ছে এই যে এই জমিটাকে ঘিরে দেওয়া হবে নেট দিয়ে, তো বাঁশগুলো খুঁটি হিসাবে ব্যবহার করা হবে। আর এই যে রাস্তাটা দেখছো যেখানে রুদ্র বাবা বসে আছে, মানে গ্রামের মানে সব ছাগল গরু জানো তো এদিকে মাঠে যায়। তো মাঠে যাওয়ার সময় যে সর্ষেগুলো না ঘেরলে মানে খেয়ে নেবে, তো সেই জন্য কিন্তু ঘেরতেই হবে। আরও আগে ঘেরতে হতো, তবে ঘেরার আমাদের আর সময় হয়ে ওঠেনি। তো এই দিকটায় আরও বেরিয়েছিল জানো তো সর্ষে গাছ, ছাগল গরু যাওয়া আসা করতে করতে খেয়ে নিয়েছে। তো যাই হোক আজকে ঘেরতেই হবে। তবে নেটটা আজকে নিয়ে আসা হয়নি, তো মানে কি বলো তো সন্ধ্যা হয়ে যাবে, একদিনে না অতটা সম্ভব হবে না। তো আজকে এই যে বাঁশগুলো পুঁতে রাখবে, কালকে তখন এসে নেটটা আর কি লাগিয়ে দেবে, তাহলে আর কি ছাগল গরু যাবে না। তো যাই হোক অনেকগুলো দেখো বাঁশ কাটা হয়েছে, বাড়িতে আরও কয়েকটা বাঁশ আছে, তো একবারে সব নিয়ে আসা হয়নি, ওগুলো তখন পরে নিয়ে আসবে। এক এক করে সব বাঁশ একদিকটা রুদ্র বাবা কেটে নিয়ে ছুঁচল করে নিয়েছে, তারপরে বসেও দিয়েছে কোন জায়গায় আর কি কোন বাঁশটা দেবে। তো তারপরে দেখো আমাকে বললো একটু ধরো, আমি বাড়ি মারছি। আর বাড়ি মারলে আর কি মাটির তলে ভালো আর কি ঢুকে যাবে। আর কি বলো তো অন্যান্য সময় কি হয় জানো তো, গর্ত করে শাবল দিয়ে তারপরে এই যে বাঁশগুলো পোতা হয়। তো এবার মাটিটা ভেজা আছে, তাই রুদ্রবাবা বললো যে গর্ত করবো না, এভাবে একটু তুমি ধরে দিবা, তাহলে আর কি ঢুকে যাবে। তো একটু দেখো যখন খুব নড়ছিল তখন আমি ধরেছিলাম, তো নড়াটা বন্ধ হয়ে গেছে, এখন আর আমি ধরে নিই। তো একটা হলো, চলো আর একটা, মানে এভাবে কিন্তু সব মানে এই যে বাঁশগুলো যত বাঁশগুলো নিয়ে আসা হয়েছে 9টা না 8টা আর কি আছে আজকে, সব বাঁশগুলো এভাবে কিন্তু পুঁতে দিতে হবে। তো আজকে আর নেট লাগাবো না, কালকে তখন আসবো, এসে দুজনে নেটটা লাগিয়ে দেবো। শিয়াল ডাকছে, কখন বাড়ি যাবো? কখন পড়ে? এই দেখো শাক তুললাম, তবে এগুলো আমরা খাবো না। আজকে তোমরা রান্না করেছিলাম শাক, আজকে
আমাদের জন্য নিয়ে গেছিলাম, এগুলো হচ্ছে কাকাদের বাড়িতে দেবো। তো সেই জন্য এই যে ব্যাগে এখন ভরে নিচ্ছি শাক কাকাদের বাড়িতে দেওয়ার জন্য। আর একটু ভাবছি ধনে পাতাগুলো তুলবো, সকালে এত কাজের খিচিবিচি, সকালবেলায় মাঠ আসাই হবে না, তাই ভাবছি এলাম যখন তখন তুলে নিয়েই যাই। তো থাক শাকটা, ধনে পাতাগুলো তুলি। অন্ধকার হয়ে গেল, দেখতে পাওয়া যায় না গো। কি গন্ধ! আমাদের মাঠ থেকে আসতে তো আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। দিদি সন্ধ্যাবাতিও দিয়েছিল, আবার সন্ধ্যাবেলা চাটাও করেছিল। তো দিদি দিয়ে আটা মাখলো, তো আমি ভাবলাম রুটিগুলো করে নিই। কী বলো তো, সব বাচ্চাদের পরীক্ষা, দিদিও ভাগ্নিকে পড়াবে, আমিও রুদ্রকে পড়াবো, তাই ভাবলাম রুটিটা একদম করে রাখি, তারপরে তখন পড়াবো। আর মাঝখানে ওই 8টার দিকে যদি রুটি করতে শুরু করি, রুদ্রর কাছ থেকে এলে না ও আর পড়তে যায় না, তো সেই জন্য ভাবলাম রুটিটা আগে করে নিই। আর এদিকে বাটিতে করে জল বসিয়ে দিলাম, কারণ মা ওই জল দিয়ে ভিজিয়ে আর কি রুটিটা খায়, একদম নরম করে লিকুইড করে গিলে খায়। তো দেখো দুটো প্রথমে দিয়েছিলাম, দিয়ে তারপরে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে এখন দেখো রুটিগুলো ফুলিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো রুটিগুলো করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা